দর্শক, হাওরের ফসল রক্ষায় সরকারের উদ্যোগ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মফিজুল সাদিক। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। সরকার যে মাস্টার প্ল্যানটা নিয়েছে, এটা আসলে কতটা কার্যকর হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা তো একদম প্রাথমিক পর্যায়ে আছে। প্রায় 1500 কোটি টাকার একটা প্রজেক্ট। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য কিন্তু হাওড়ে যে ছড়িয়ে ছিটিয়ে যে 13টি নদী আছে, এই নদীগুলো কিন্তু অগভীর, এবং এই নদীগুলো অগভীর হওয়ার কারণে আপনি জানেন যে সুনামগঞ্জ এবং কিশোরগঞ্জের যে হাওড়গুলো, এই দুইটা হাওড়ে প্রায় 13টি নদী আছে। এর ফলে কি হয়, এই নদীগুলো অগভীর, যে কারণে আপনি দেখেন আমাদের যে পার্শ্ববর্তী যে হাওড় দুটোর পার্শ্ববর্তী ভারতীয় যে অঙ্গরাজ্য, একটা হচ্ছে যে আপনার আসাম, আরেকটা হচ্ছে যে নেত্রকোনার এদিকে, কিশোরগঞ্জের এদিকে হচ্ছে আপনার আসাম, আর ওদিকে আপনার হচ্ছে যে মেঘালয়। তো এই হঠাৎ করে যে ঢল আসে, এই ঢলে কিন্তু আমাদের যে 13টি নদী আছে, নদী কিন্তু পানির প্রবাহের যে ক্ষমতা সেটা কিন্তু থাকে না, যে কারণে চোখের পলকে কিন্তু একদম মানে একাকার হয়ে যায় পানি। সুতরাং এইটা কিন্তু এই বছর হচ্ছে, এটা বিষয়টা এমন না, এটা প্রতি বছর হয়, নিত্য নৈমিত্তিক বিষয়। এটা কিন্তু একটা শঙ্কারও বটে, কারণ এই ধানে কিন্তু অনেক খরচ, একটা কৃষকের অনেক খরচ, কারণ সন্তানের মতো করে এই ধানগুলোকে কিন্তু লালন পালন করতে হয়, প্রতিদিন পানি দিতে হয়, সার কীটনাশক নানা ধরনের ক্ষতি তো আছে। আর একটা জাতীয় পর্যায়ে কিন্তু একটা বড় ক্ষতি আছে। যেমন আপনাকে বলি, হাওড়ে প্রায় 50 লাখ হেক্টর জমিতে কিন্তু বোরো চাষ হয়, এবং যে চাল উৎপাদন হয় তা মোট চালের 20% কিন্তু আমরা এই হাওড় থেকে পাই। তো সুতরাং এই প্রজেক্টটি এখনই তো বলা যাবে না কি পর্যায়ে হবে, কারণ একটা প্রজেক্ট নেওয়ার সময় তো একটা ভালো ভালো কথায় বলে, এখন তখন দেখা যায় যে আসলে কি পর্যায়ে তারা বাস্তবায়ন করে, কতটুকু তারা এটা নজর দিয়ে করে, সরকার কতটুকু তাদের বরাদ্দটা ঠিকমতো তারা ব্যয় করে কিনা, এটা আসলে দেখার বিষয়। একদমই তাই। এবং এই যে 1429 কোটি টাকার যে প্রকল্পটা, এটা বাস্তবায়নে স্বচ্ছতা, ব্যয় সাশ্রয় নিশ্চিত করাটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে বলে আপনি মনে করেন? এটা একটা বড় চ্যালেঞ্জিং বিষয়, কারণ আপনাকে একটা বলে রাখি যে হাওড়ের নদীগুলো খনন করার যে তদারকির যে সরকারের অবকাঠামোগত যে বিষয় বা সুবিধা, সেগুলো কিন্তু বাংলাদেশে নেই। তাদের একটা সংস্থা আছে IMED, তারা হয়তো যাবে, চোখে দেখবে, কিন্তু আমার কথা হলো যে একটা হাওড়ের নদী হয়তো বললো যে আপনি 10 ফুট খনন করছেন, কিন্তু আমি বলে দিলাম যে আমি এটা 15 ফুট খনন করছি, এটা কিন্তু ওই প্রুভ করার বা এটা যাচাই করার ক্ষমতা কিন্তু কারোরই নেই। সুতরাং আমাদের একটাই বলা যে যারা এই প্রজেক্টটা যে উদ্দেশ্য নিক, যেন নদীগুলো সঠিকভাবে খনন করে, এবং আগাম বন্যার হাত থেকে যেন কৃষকরা মুক্তি পায়, কারণ এটা অহরহ ঘটছে। এর আগে আমরা একবার দেখছি যে সাবেক পরিকল্পনার প্রতিমন্ত্রী শামসুল হক, উনি এই প্রজেক্ট এলাকায় গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন যে এই হাওড়ের বাঁধে ইঁদুরে খেয়ে ফেলছে, ইঁদুরে গর্ত করছে, এই জন্য পানি ঢুকছে। সুতরাং আমরা এইসব কথা যেন আর না শুনতে পাই, মানে এরকম গল্প যেন আর না শুনি যে হাওড়ের নদী খননে এরকম কিছু ঘটছে। একদমই তাই। এবং এই যে হাওড়ের পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য নদী ড্রেজিং এর যে ব্যবস্থা করা হচ্ছে, এটা আসলে কতটা টেকসই সমাধান, এবং এটি কি একটি সাময়িক ব্যবস্থা বলবেন কিনা? আসলে সাময়িক বলতে কি, আপনি দেখেন যে আমাদের এই হাওড়ের যে নদী খনন করা, এই কাজগুলো কিন্তু আপনার নিয়মিত করা উচিত। মানে বিষয়টা এমন না যে আমি আজকে খনন করে ফেললাম, আমি আবার 5 বছর 10 বছরে আবার করবো, একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা উচিত। কারণ প্রতিনিয়ত তো পলি পড়বে, আমাদের দোআঁশ মাটি, এঁটেল মাটি, প্রতিনিয়ত পলির পড়বে। সুতরাং এমনভাবে সিস্টেমটা করতে হবে যেন আমরা প্রতিনিয়ত এটা খনন করতে পারি। কিন্তু আপনি আজকে খনন করে ফেললেন, আবার কিন্তু 2 দিন পরে আবার পলি জমে 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 আবার হবে। সুতরাং এটা একটা আসলে একটা টেকসই মানে পরিকল্পনার আওতায় আনা উচিত, যাতে করে ঠিকমতো নদীগুলো খনন হয় এবং হাওরের কৃষক রক্ষা পায়, তাদের সোনার ফসল ধানও রক্ষা পায়।
এই প্রকল্পের দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা আসলে কি ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে? যে যেমনটা আপনি একটু আগে বলছিলেন যে অনেক বড় একটা চ্যালেঞ্জ আছে এই প্রকল্প হাতে না করে, কি ধরনের চ্যালেঞ্জ আসলে এখানে থাকতে পারে বলে আপনি আপনার জায়গা থেকে মনে করেন? চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে যেটা আগে বললাম যে এটা একবারে খনন করে ফেললে হবে না, এটা প্রতি বছর বা নির্দিষ্ট একটা সময়ে তাদের কতটুকু কোন জায়গায় কতটুকু পলি পড়ছে এটা নিশ্চয়ই পানি উন্নয়ন বোর্ড তারা মেজারমেন্ট করবে তাদের দক্ষ যে ইঞ্জিনিয়ার আছে প্রকৌশলের মাধ্যমে। এটা নিয়মিতভাবে এই খননটা করতে হবে এবং প্রথমেই তো নিশ্চয় অনেক বড় আকারে খনন করবে এবং এরপরে ধীরে ধীরে আবারও কিন্তু সে পলি জমা পড়তে থাকবে, যাতে পলিগুলো জমা না পড়ে সেই জন্য তারা নিয়মিত খনন করবে। আর প্রকল্প বাস্তবায়নে যেসব তদারকি যে বডিগুলো আছে আমাদের, আইএমডি বলেন, তারপরে পরিকল্পনা কমিশন বলেন, এরপর সরকারের অন্যান্য সংস্থা বলেন, তারা এগুলো নির্দিষ্ট একটা নজরদারি আওতা আনবে। আর প্রকল্পের যে পরিচালক হবেন সে সঠিকভাবে এই কাজগুলো বাস্তবায়ন করছে কিনা তাদেরও একটা জবাবদিহিতার আনতে হবে। কারণ আপনি একনেকে 1400 কোটি টাকার একটা প্রজেক্ট পাশ করে নিয়ে গেলেন, পরবর্তীতে আপনি যেসব সুন্দর সুন্দর কথা বলে আসলে প্রকল্পটা পাশ করে নিয়ে গেলেন, পরবর্তী আর কিছুই করলেন না, তাহলে তো এটা জনগণের একটা টাকার একটা দুর্ভোগ, জনগণের দুর্ভোগ হবে, আমাদের যে জাতীয় সম্পদ সেটারও অপচয় হবে। সুতরাং এটার খালি খনন করলে হবে না, এটা টেকসই কিভাবে পরিকল্পনা করা যায়। আমার মনে হয় যারা পানি সম্পদ উন্নয়নে যারা কাজ করেন বা পানি নিয়ে যারা কাজ করেন তারা আমার থেকে আরও ভালো বলতে পারবেন। এই বিষয়ে আমার জ্ঞানের গভীরতা একদম নেই বললেই চলে, কিন্তু যতটুকু মানে সাদা চোখে যতটুকু বা খোলা চোখে যতটুকু দেখতেছি, আমার মনে হয় যারা এই প্রজেক্টটা বাস্তবায়নের সংশ্লিষ্ট আছে সবাইকে জবাবদিহিতার আনতে হবে। আবার হয়তো পলি আবার পড়ে গেল, ঠিক পূর্বের অবস্থায় ফিরে গেল, এরকম যাতে না হয়। ওই যে ইঁদুরে বাঁধ খনন করছে এরকম যেন গল্প আমাদের সামনে না আসে। একদমই তাই। এবং এই ধরনের সকল চ্যালেঞ্জিং প্রসিডিওর কাটানোর পরে সরকারের এই প্রকল্প যদি আসলেই বাস্তবায়িত হয়, সফল হয়, তাহলে আসলে হাওরের কৃষকের জীবনমান এবং দেশের খাদ্য নিরাপত্তায় আসলে কতটা পরিবর্তন আনতে পারে এই প্রকল্প, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আপনাকে আগেই বললাম যে আমাদের সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, এরকম যে 5টি জেলা আছে আমাদের হাওর বেষ্টিত, এই হাওরে আপনি জানেন যে বোরো সিজনে কিন্তু 50 লাখ হেক্টর জমিতে বোরো চাষ হয়। এটা কিন্তু একদম চারটিখানি কথা, অনেক বড়। এবং প্রায় 2,27,00,000 মেট্রিক টন সমপরিমাণে চাল পাই আমরা এই খালি বোরো মৌসুমে। এবং আমাদের যে টোটাল যে চালের চাহিদা বা আমাদের প্রায় 20% এখান থেকে মিট আপ হয়। সুতরাং এটা আমরা জাতীয় পর্যায়ের একটা ক্ষতি বললাম, যে একটা জাতীয় পর্যায়ের ক্ষতি। এটা যদি আমরা না পাই তাহলে আমাদের খাদ্য সংকট দেখা দেবে, এটা কোনো সন্দেহ নেই। তখন দেখা যায় আমরা বাইরের কোনো রাষ্ট্রতে আমাদের চাল আমদানি করতে হবে। এবং আরেকটি সবথেকে যেটা বড় ক্ষতি, যেটা আপনার মানে কৃষক পর্যায়ে, হয়তো একটা কৃষকের 5 বিঘা সে ধান সে ওখানে চাষ করলো, এই জন্য কিন্তু তার দেখা যায় কৃষকের সাধারণত হাতে টাকা থাকে না। তারা কি করে, ওই বিভিন্ন যে ধানের ব্যবসায়ী আছে বা চাল কলগুলো আছে সেখান থেকে তারা লোন নেয়। তো তারা সেখান থেকে লোন নেয়, এই ধানটা যদি আপনার ডুবে যায় তাহলে সে নিজে তো নিঃস্ব হলোই, আবার একটা দীর্ঘমেয়াদী ক্ষতি হলো, কারণ সে লোনের ঘানি সে কীভাবে টানবে। কারণ 1 বিঘা জমি মানে 33 শতক জমিতে আপনার কম করে হলেও প্রায় আপনি যদি খুবই কম করে ধরেন, আপনার মিনিমাম না হলে 12 থেকে 15,000 টাকা কিন্তু খরচ আছে 1 বিঘা জমিতে। তাহলে আমি একটা চাষি যদি 5 বিঘা জমি করে চাষ করে, তাহলে প্রায় 5-10-এ 50 বা প্রায় 75 লাখ টাকার মতো তার ক্ষতি, তার নিজের শ্রম তো ওটা বাদই দিলাম। এরপরে সে একদিকে ঋণ পড়বে, আরেকদিকে কি হবে, অনেকে আছে যে একটা অংশ বিক্রি করে আর একটা অংশ কিন্তু তার সারা বছর যেন খাদ্যের চাহিদা মেটে তার নিজের পরিবারে, তার সন্তান, তারই এটাও তাকে দেখা যায় তখন বাইরে থেকে তাকে কিনে খেতে হবে। সুতরাং মানে একটা চরম বিপাকে পড়বে একটা কৃষক, এটা মানে বলার মতো না। এই জন্য আমাদের উচিত যে এই বারবার যেন একই গল্প আমাদের সামনে না আসে। একটা দুর্যোগ আছে, পানি আসে, পানি আসবে, কিন্তু তার বিকল্প ব্যবস্থা তো অবশ্যই আমাদের করতে হবে।
একদমই তাই, এবং আমাদেরও প্রত্যাশা থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে সঠিক নজরদারিতে সরকারের এই প্রকল্পটা বাস্তবায়িত করে সফলভাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ আলোচনায় উপস্থিত থাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।